হ্যালো এভরিওয়ান, আমি মাহিদুজ্জামান মাহিম। আমরা আবার চলে এসেছি 2021-22 সালের ফিজিক্সের কোশ্চেন নিয়ে বুয়েট অ্যাডমিশন টেস্টের। চলো আমরা আজকে সলভ করে দেখি এটাকে। আচ্ছা, 15 নম্বর কোশ্চেন এখানে লেখা। এটা বেসিক্যালি আমাদের হচ্ছে 14টা ম্যাথ কোশ্চেন থাকে, তো আমরা তারপরের থেকে হিসাব করে রাখছি। তো প্রথম কোশ্চেনটা কি ছিল, যে 3 কেজি ভরের বস্তু বিস্ফোরিত হয়ে 1:1:3 অনুপাতে বিভক্ত হয়। হালকা খণ্ড দুটি পরস্পর লম্বভাবে 120 মিটার পার সেকেন্ড বেগে বিক্ষিপ্ত হলে ভরটির বেগ কত? তাহলে এই জিনিসটার ডায়াগ্রামটা একটু চিন্তা করতে হবে। হ্যাঁ, তাহলে ডায়াগ্রামটা চিন্তা করলে কেমন আসে? আমাদের ভারী বস্তু কোনটা ছিল? 3 কেজি ভরের। ওকে, ভালো কথা, এটা 3 কেজি ভরের বস্তু। সে হালকা খণ্ড দুটি পরস্পর লম্বভাবে 120 মিটার পার সেকেন্ড বেগে বিক্ষিপ্ত হয়। তাহলে একটা ধরে নিচ্ছি আমরা এদিকে যাচ্ছে, ঠিক আছে? একটা খণ্ড এইদিকে যাচ্ছে, সেটার বেগ কত? 120 মিটার পার সেকেন্ড। এরপরে আরেকটা খণ্ডর কথা আমরা এদিকে ধরে নিচ্ছি, সেটা এদিকেও যাচ্ছে, এটার কত? 120 মিটার পার সেকেন্ড। অ্যান্ড বাকি যে খণ্ডটা থাকবে, সেই খণ্ডটা আমরা চিন্তা করে নিচ্ছি যে কোনো একদিকে যাচ্ছে, আমি জানি না কোন দিকে যাচ্ছে। তো সেই দিকটাই আমাকে বের করতে হবে, এবং তার বেগ কত সেটাও বের করতে হবে। এখন এদের মাঝখানে অ্যাঙ্গেল কত দেওয়া? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে ওকে তো আমাকে বলে দিছে যে 3 কেজি ভর, এবং বলে দিছে 1:1:3 অনুপাত। তাহলে আমাকে হালকা খণ্ড দুইটার ভর সেম আসবে, কারণ কি 1:1:3। সো বেসিক্যালি m1 ইজ ইকুয়াল টু 1/5। 5 কেন? 3 + 1 + 1 ইন্টু আমাদের যে টোটাল ভর কত? 3। তাহলে আমাদের কত আসবো? 3/5 এত কেজি, 3/5 কেজি। এটা ধরলাম আমরা m1। এই সেম মানটা আসবে আবার m2 এর। কেন? কারণ হালকা খণ্ড দুটার ভর সেম হবে, কারণ এখানে 1:1:3 বলে দেওয়া। বাকি থাকে কি আমাদের? ভারী খণ্ডটা। তাহলে সেটাকে আমরা m3 ধরে নিচ্ছি। m3 তাহলে কত হবে? 3/5 ইন্টু কত? 3 কেজি। তাহলে কত আমাদের? 9/5 কেজি। এখন 9/5 কেজি যেটা, সেটা কি আসলো আমাদের? m3। তাহলে এইটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে যখন আমরা ভরবেগের সংরক্ষণশীলতা নীতি করব, সেই ক্ষেত্রে কি, একটা হচ্ছে টোটাল ভেক্টর দিয়ে, এবং আরেকটা হচ্ছে আমাদের উপাংশ বের করে। ওকে, তো ভেক্টর দিয়ে করলে জিনিসটা শর্ট হয়, এবং আমরা যেহেতু অ্যাডমিশন টেস্টে আছি, সো যত শর্ট হবে তত আমাদের জন্য ভালো। এই জন্য আমার মনে হয় এটা শর্ট করাটাই বেটার। তাহলে আমরা ওভাবেই করি। সো প্রথমে বলা আছে আমাদের m1 এর মান আমাদের কত? আমরা জানি m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল প্লাস m1 m3 u3 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে এই সবগুলোর ক্ষেত্রে আমরা ভেক্টর কোনোটা ইউজ করিনি, বাট এগুলো সবই কি ভেক্টর রাশি না? u2 u3 v1 v2 v3, ফাইন, ভেক্টর রাশি হিসেবে আমরা করলাম। এখন খেয়াল করো, u1 u2 u3 যেটা, এখানেই m1 প্লাস m2 এবং m3, এই তিনটার যোগফল মিলে কিন্তু কত ছিল? 3 কেজি ভরের বস্তু ছিল। এই 3 কেজি ভরের বস্তুটা কি অবস্থায় ছিল? অবশ্যই কি অবস্থায় ছিল? একদম স্থির অবস্থায় ছিল। এই জন্য এটাতে আমাদের স্থির অবস্থায় থাকলে এই টোটালটার মান কত? 0। ভালো কথা। এরপর আসে m1 v1। m1 এর মান কত ছিল? 3/5। v1 এর মান কত? এইখানে একটা কথা, যেহেতু আমি এটা ভেক্টর দিছি, সো এটা আমাদের ভেক্টর আকারে চিন্তা করে নিতে হবে। খেয়াল করো, এগুলো আমাকে বলে দিছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। দ্যাট মিনস আমি যদি একটাকে এক্স অক্ষ চিন্তা করি, আর একটা ওয়াই অক্ষ হয়ে যাবে। তাহলে এক্স অক্ষ আমি এটা চিন্তা করলাম, তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি? আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর কি? জে ক্যাপ। তাহলে আমরা এটাই লিখবো 3/5 ইন্টু v1, তাহলে কত আসবে আমাদের? 120 মিটার পার সেকেন্ড, কিন্তু কোন দিকে যাচ্ছে? এক্স অক্ষ বরাবর। তাহলে আই প্লাস 3/5 ইন্টু আবার 120, কিন্তু এইবার এটা তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে। দ্যাট মিনস আই এর বদলে এখন যেটা হবে সেটা হবে জে প্লাস আরেকটা থাকবে কি আমাদের? m3 কত? 9/5। v3 এর মান কত আমি জানি না, আমি এটা বের করব। তাহলে আমাদের v3টা বের করলেই কিন্তু অ্যান্সার চলে আসতেছে, তাই না? এটা 0, সবকিছু আমরা জানি, জাস্ট বসাই দাও। খেয়াল করো, 5 5 5 সব কাটা, 3 3 3 সব কাটা, থাকে কি আমাদের? 120 কমন যায়, গেল। কি থাকবে? আই প্লাস জে ইজ ইকুয়াল টু, এটা এই পাশে নিয়ে আসছি, তাহলে কত থাকবে আমাদের? 3 কমন নিয়েছিলাম, মানে 3/5 কমন নিয়েছিলাম, তাহলে -3 v3। কারেক্ট? অলরাইট। তাহলে আমরা v3 এর মান আলটিমেটলি কত পেয়ে যাবো বলো তো? 3 দিয়ে ভাগ করো এটাকে, তাহলে -40। সো -40 ইন্টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ। ওকে, নাইস।
খেয়াল করো এখানে তার মানে আমরা আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা হলো -40i -40j। এর মানে কি? এর মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর সে -40 একক গেছে। এখন এক্স অক্ষ বরাবর -40 বলতে কি বোঝাচ্ছে? তার মানে আমি এদিকে ধরছি, সেটা উল্টা দিকে আসছে। ওয়াই অক্ষ বরাবর সে -40 গেছে, তার মানে কি এদিকে বুঝাবে না? অবভিয়াসলি তার উল্টা দিকে বুঝাবে। ওকে, সো এটা তার উল্টা দিকে বুঝাইলো। এখন আমার আলটিমেটলি যেটা হবে, v3 এর মান যদি আমি বের করতে চাই, সেটা কত আসবে বলতো? √ এই মানটার স্কোয়ার প্লাস আবার আরেকটা স্কোয়ার। আমাদের অ্যান্সার তাহলে কত আসতেছে? -40 হোল স্কোয়ার প্লাস -40 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের কত আসে বলো? চলো করে দেখি ক্যালকুলেটরে। সো √40 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার ইজ ইকুয়াল টু 40√2 ইজ ইকুয়াল টু 56.57, বা যদি আমি ইজিলি বলি 40√2ই রাখো, 40√2 মিটার পার সেকেন্ড। আমরা এই মানটা পেয়ে গেলাম। এখন দিকও চাইছে, বেগ চাওয়া মানে এখানে আমাকে দিকটা বলে দেওয়া উচিত। তাহলে আমাদের দিক কত হবে? দিক হবে হচ্ছে আমি এই যে হরাইজন্টাল অক্ষটা ধরছি তার সাথে সে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে সেইটা, তার মানে এই পুরো থিটা। তাহলে এই থিটার মান কিভাবে বের করে? থিটা ইজ ইকুয়াল টু এখানে আসবে tan ইনভার্স, কত আসা উচিত বলো? tan ইনভার্স 40 তাহলে আমাদের কত আসতেছে? -40 বাই -40। একটা মজার বিষয় আছে এখানে, সেটা কি উভয় ক্ষেত্রে মাইনাস আছে। তাহলে এটা কোন কোয়াড্রেন্টে আছে? থার্ড কোয়াড্রেন্টে আছে। তো থার্ড কোয়াড্রেন্টে থাকা মানে কি 180 ডিগ্রির চেয়ে বড়, 270 ডিগ্রির চেয়ে কম। তার মানে তুমি যদি আলটিমেটলি এটা লিখো তাহলে কিন্তু আসলে ম্যাথটা ঠিক হইল না। তাহলে আমাদের কি লিখতে হবে? আমাদের লিখতে হবে পাই প্লাস কত? tan ইনভার্স 40/40। এটা মানে কি 1, tan ইনভার্স 1 মানে কি 45 ডিগ্রি। তাহলে পাই প্লাস π/4 এত অ্যাঙ্গেল। ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। ওকে, এটা গেল আমাদের কয় নাম্বার? 1 নাম্বার। তো আমরা 2 নাম্বারে যাই। 2 নাম্বারের কোশ্চেনটা কি বলছে যে মানুষের হাড় প্রত্যেক বিটে 10 সেন্টিমিটার ইজি চাপে। দেখো কি কি দেওয়া আছে, কিওয়ার্ডগুলো খেয়াল রাখবা। এখানে দেওয়া আমাদের প্রেশার 75 সিসি, ভলিউম, রক্ত সঞ্চালন করে, পালস রেট প্রতি মিনিটে 80টি, টাইম দেওয়া আছে। ধরে হার্টের ক্ষমতা বের করো, যেখানে পারদের ঘনত্ব রো দেওয়া আছে 13.6 গ্রাম পার সিসি। সিসি মানে কি? কিউবিক সেন্টিমিটার। ওকে, তাহলে আমাকে প্রথমে যেটা লিখতে হবে সেটা হয়ে যাচ্ছে এই 10 সেন্টিমিটার এইচজি যেটা, সেই প্রেশারটাকে আমাকে এসআই ইউনিটে নিতে হবে, সবগুলাকে এক ইউনিটে রাখতে হবে। তাহলে আমি যদি এসআই ইউনিটে রাখি সেটা বেটার হয়, কারণ হচ্ছে কি আমরা কি বের করতে বলছে? ক্ষমতা বের করতে বলছে। তাহলে পাওয়ার বের করার সময় পাওয়ারের এসআই ইউনিট কি? ওয়াট। সো আমি ওয়াটে করব। তাহলে ওয়াটে বের করতে চাইলে এগুলো আমার এসআই ইউনিটে নিতে হবে। সো ইন দ্যাট কেস আমার প্রথমে লিখতে হবে প্রেশার। প্রেশার কত? 10 সেন্টিমিটার এইচজি। ভালো কথা লিখলাম। এখন 10 সেন্টিমিটার এইচজি যে, এটার মানে কি? এটার মানে হচ্ছে সে 10 সেন্টিমিটার পরিমাণ পারদকে ধরে রাখতে পারে, ওই পরিমাণ প্রেশার। তাহলে 10 সেন্টিমিটার পর্যন্ত পারদ মানে কি? 0.1 মিটার পরিমাণ পারদ। পারদের ঘনত্ব কত? অথবা এই জিনিসটাকে অন্যভাবে লিখলে এরকম লেখা যায় যে এইচ রো জি। তাহলে এইচ এর মান কত এখানে? 0.1। কেন? কারণ 10 সেন্টিমিটার আছে। সেন্টিমিটার থাকলে এটাকে মিটারে প্রকাশ করো। কিভাবে করে? 10/100। 10/100 কত? 0.1। তো 0.1 ইন্টু রো। রো এর মান কত? 13.6। এখানে একটা কথা আছে, 13.6 গ্রাম পার সিসি বলে দেওয়া, কিন্তু আমাকে এটা নিতে হবে কেজি পার মিটার কিউবে। তাহলে কত দিয়ে গুণ করতে হবে আমার? গ্রাম পার সিসিকে কেজি পার মিটার কিউবে নিতে আমাকে 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে 10 কিউব ইন্টু জি। জি এর মান সবাই জানে 9.8। চোখ বন্ধ করে লিখে দিবা। তাহলে আমার আলটিমেটলি কত আসবে মান? 0.1 ইন্টু 13.6 ইন্টু 10 কিউব ইন্টু 9.8 ইজ ইকুয়াল টু 13,328। এত কি প্রেশার আছে? তাহলে প্রেশারের একক কি? নিউটন পার মিটার স্কোয়ার। আমি ক্লিয়ার? গুড। এরপর কি বলছে? 75 সিসি, তার মানে রক্ত সঞ্চালন কতটুকু হচ্ছে? ভলিউম। ভলিউম হচ্ছে 75 সিসি। তাহলে 75 সিসিকে আমাদের কিসে রূপান্তর করতে হবে? মিটার কিউবে রূপান্তর করতে হবে। তাহলে এটা কিভাবে রূপান্তর করা যায়? এটা রূপান্তর করা যায় হচ্ছে 75 সিসি আছে, তাহলে কিউবিক সেন্টিমিটার। মনে রাখবা 1 কিউবিক মিটার অথবা 1 মিটার কিউব। 1 মিটার কিউব মানে কি? 1 মিটার কিউব মানে হচ্ছে 1000 কেজি, তাই না? এখন আমাদের যে জিনিসটা এখানে হচ্ছে ওইটা হলো পানির ক্ষেত্রে, রাইট? এখন এইটা তো আমাদের পানি না, বাট এখানে আমাকে বলে দিছে কিউবিক সেন্টিমিটার। এই জিনিসটাকে জাস্ট নর্মালি আমাদের
কিসে রূপান্তর করতে হবে? ভলিউমে রূপান্তর করতে হবে মিটার কিউবে। কিভাবে? 75 ইন্টু 10^2 এত কি মিটার, তাহলে মিটারটাকে কিউবে রূপান্তর করো, তাহলে মিটার কিউব, তাহলে কত আসতেছে আমাদের 75 ইন্টু 10^6 মিটার কিউব। আমি ক্লিয়ার? গুড। এরপর কি আমাদের পালস, আচ্ছা এটা আপাতত লাগবে না, হ্যাঁ কেজির যে বিষয়টা, সো এটা তুমি মুছে দাও, এটা আমি জাস্ট এমনি জানালাম যে 1 মিটার কিউব 1000 কেজি, অনেকে ভুলে যায়। তো এটা কিসের ক্ষেত্রে? পানির ক্ষেত্রে। তাহলে আমাদের ভলিউম কত পাইলাম? 75 ইন্টু 10^6 মিটার কিউব। এরপরে আমাদের আসতেছে কি পালস রেট প্রতি মিনিটে 80টি ধরে হার্টের ক্ষমতা বের করো। ওকে, মনে রাখবা যখন আমি পাওয়ার বের করতে চাচ্ছি বা ক্ষমতা বের করতে চাচ্ছি উইচ ইজ পি, এই পি আর এই পি সেম না, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের কি ছিল? প্রেশার ছিল। আর এখানকার যে পিটা সেটা আমাদের কি হবে? যে টোটাল ওয়ার্ক আছে সেই ওয়ার্ককে আমি যখন টাইম দিয়ে ভাগ করব সেইটা। তাহলে ওয়ার্ককে আমরা কিভাবে বের করি? পিভি। পিভি কেন ওয়ার্ক হয়? পি মানে কি? নিউটন পার মিটার স্কোয়ার, ভি মানে কি? মিটার কিউব। গুণ করো, কি আসবে? নিউটন মিটার। নিউটন মিটার কি চেনা জানা লাগে? অবশ্যই লাগা উচিত। কি? এফএস। এফ মানে নিউটন, এস মানে মিটার, তাহলে এফএস মানে ওয়ার্ক। সো খুব ইজিলি বোঝা যাচ্ছে এটা হলো ওয়ার্ক। ওকে ফাইন, তাহলে পিভি বাই টি। আমাদের প্রেসারের মান দেওয়া আছে 13,328, ভলিউমের মান দেওয়া আছে 75 ইন্টু 10^6 ভাগ টাইম। টাইমটা দিতে হবে। খেয়াল করো এটা হচ্ছে প্রত্যেক বিটে বলে দিছে, কিন্তু প্রতি মিনিটে বিট কয়টা? 80টা। তাহলে একটা বিট হইতে কত টাইম লাগতেছে? সো 80টি বিট হইতে টাইম লাগে আমাদের কত সেকেন্ড? 60 সেকেন্ড। সুতরাং একটা বিটে আমাদের টাইম লাগবে কত? 60/80 সেকেন্ড। জাস্ট কিপ ইট সিম্পল, এত কঠিন কিছু না, ঠিক আছে? সো 60/80 মান বসাই দাও, সবকিছু দেওয়া আছে আমার, ক্যালকুলেটর করো, অ্যান্সার পেয়ে যাবা। একদম ইজি একটা কোয়েশ্চেন ছিল। ওকে, 13,328 ইন্টু 75 ইন্টু 10^6/60/80, তাহলে আমাদের মান আসবে কত? 1.3328 ওয়াট। দ্যাট ইজ দ্য আনসার। ক্লিয়ার? ভেরি গুড। ওকে, আমরা এর পরেরটা একটু দেখি। পরেরটা কি বলছে যে নিচের সার্কিটটির লিখছে, আচ্ছা সার্কিটটির প্রতিটি রোধে প্রবাহিত কারেন্ট নির্ণয় করো, এ ও বি বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করো। ওকে, তাহলে আমরা এই সার্কিটটা দেওয়া আছে, হ্যাঁ। এখন এই সার্কিটটা থেকে আমাদের হচ্ছে কি আয়ের মান বের করতে হবে, অর্থাৎ যে কারেন্ট ফ্লো হচ্ছে সেই ফ্লোটা বের করতে হবে। এখানে কারেন্ট একরকম ফ্লো হবে না, এক এক রোধে এক এক রকম কারেন্ট ফ্লো হবে। এরপরে কি বলছে? এবং এ ও বি বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করো। তার মানে এই এ এবং এই হচ্ছে বি, তাহলে এ আর বি বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করতে হবে এবং কারেন্ট ফ্লোটা নির্ণয় করতে হবে। এটার জন্য প্রথম যে কাজটা সেটা হচ্ছে এই সার্কিটটা আমরা আরেকবার এঁকে নিব। তাহলে আরেকবার আঁকাই নিজের মতো করে। ওকে, যাই হোক, তো আমাদের এখানে দেওয়া আছে 1 ওহম, এই অংশে দেওয়া আছে কত? 4 ওহম, এই অংশে দেওয়া আছে কত? 3 ওহম, এখানে দেওয়া আছে কত? 2 ওহম। আমাদের এই ব্যাটারি মান দেওয়া আছে কত? 4 ভোল্ট, এটা দেওয়া 3 ভোল্ট, এটা দেওয়া কত? 2 ভোল্ট। ওকে, এখন একটা কথা, সেটা হচ্ছে এটা যখন আমি সলভ করতে যাব, আচ্ছা এটা এ বিন্দু ধরো, এটা বি বিন্দু দেওয়া আছে আমাদের, ফাইন, দেওয়া থাকুক। এখন যখন আমি এই সার্কিটটা সলভ করতে যাব, এখানে একটা মেশ অ্যানালাইসিস বলে একটা কথা আছে। আমাদের মেশ অ্যানালাইসিসটা হচ্ছে আমাদের সিলেবাসে ওইভাবে নাই, কিন্তু যে বিষয়টা আমরা ওই জিনিসটা পড়ছি, কিন্তু এক্স্যাক্টলি ওই নামে আমরা পড়ি নাই। এবং আমরা যে কেভিএলটা পড়ছিলাম সেই কেভিএলটা কাইন্ড অফ একটু ভাগ ভাগ করে আমরা ইউজ করব এখানে। তো এটা দেখার চেষ্টা করি কিভাবে হয়। খেয়াল করো এখানে হচ্ছে কয়টা চক্র বানানো যায়? এই একটা সাইকেল, এই আর একটা সাইকেল, এই আর একটা সাইকেল, রাইট? 3টা সাইকেল বানানো যায় এবং 3টা সাইকেলের বেলা 3 ধরনের আই ধরা যায়। তার মানে একটা I1, একটা I2 আর একটা I3 আমরা ধরবো। তাহলে আমরা যে কাজটা করবো, আমি কালারটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এই একটা, এই আর একটা, তুমি তোমার নিজের ইচ্ছা মতো দিক নির্ণয় করতে পারবা, আইদার ক্লকওয়াইজ অথবা কাউন্টার ক্লকওয়াইজ। তারপর এই আর একটা, এখন এটা ধরলাম, তাহলে আমি এটা সাপোজ I1 ধরলাম, এটা ধরে নিলাম সাপোজ I2, এটা ধরে নিলাম সাপোজ I3।
তাহলে কি কি আসছে আমাদের I1 I2 I3। এখন আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এই I1 I2 এবং I3 বের করতে হবে। এটা বের করলে আমরা কি করতে পারবো, প্রতিটি রোধে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে পারবো। দেখো 1 ওহমের ভেতর দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে I3, 2 ওহমের ভেতর দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে, এটা একটা কথা। এখানে I3 আর I1 দুইটাই আছে, সো তাদের বিয়োগফল হবে, ওটা আমরা দেখবো কিভাবে আসে। এর পরেরটাতে কি আসতেছে, আমাদের I1 আছে এবং I2 আছে, সেখানেও আমাদের এখানে একটা কি সামেশন হবে। এখানে আমাদের আবার কি আছে, 4 ওহম, 4 ওহমের ভেতর দিয়ে আমাদের কত কারেন্ট ফ্লো হচ্ছে, I2 পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। তার মানে আমি যদি I1 I2 এবং I3 এর মান জানতে পারি, তাহলে আমরা কারেন্ট ফ্লো এর মান জেনে ফেলতে পারি। এবং A আর B বিন্দুর মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করতে বলছে, এটা খুবই সহজ। 4 ভোল্ট দেওয়া আছে, 3 ভোল্ট দেওয়া আছে, যোগ করে দাও 7 ভোল্ট হবে অ্যান্সার। ওটা পরে তাহলে আমরা এখানে যাই। তো ধরো এইটা আমরা একটা বিন্দু ধরি C, এই বিন্দুটাকে আমরা D ধরলাম, এটাকে আমরা E ধরলাম। ওকে, এখন CEB যেটা, তাহলে CEB তে আমাদের কি ছিল, এখানে I1 ছিল, তাই না? তাহলে দেখো এখানে হচ্ছে নেগেটিভ প্রান্ত, এখানে পজিটিভ প্রান্ত। তাহলে নেগেটিভ থেকে পজিটিভ প্রান্তে যখন কারেন্ট ফ্লো হবে, তখন আমাদের কি লিখতে হবে, -3, কারেক্ট, নেগেটিভ। এরপর আমাদের কি আসছে 2 ওহম, তাহলে আমরা এখানে KVL ফেলতেছি। ওকে, তাহলে আছে কি 2 ওহম, +2 ইন্টু কি আছে আমাদের I3 এবং I1। তার মানে কি আমাদের I1 এর দিকে যাচ্ছে, কিন্তু I3টা কোন দিকে যাচ্ছে, I1টা যাচ্ছে এইভাবে, I3টা যাচ্ছে তার উল্টাভাবে। এর মানে আমাদের কি দুইটা দুই দিক, দ্যাট মিনস মাইনাস হবে। তার মানে I1 মাইনাস I3। ওকে, লিখলাম। এরপরে আরেকটা কে আছে 3 ওহম, তাহলে +3 ইন্টু 3 ওহমের সাথে কে কে আছে, I1 আছে, থাকুক। আরেকটা কে আছে আমাদের I2 মাইনাস I2, হইল। আলটিমেট সামেশন কত, 0। এখান থেকে দেখো একটা সমীকরণ পাবা। সমীকরণটা কত আসবে আমাদের বলো তো, -3 I1 I1, 2I1 + 3I1 which is 5I1 থাকুক। এরপরে আমাদের আছে কি -2 I3 থাকুক, I2 আছে, I2 কত, -3 I2, সো -3 I2 লিখলাম। আরেকটা থাকবে আমাদের -2 I3 সমান কত, 0। এই ধরো 1 নং সমীকরণ। আমাদের এখানে আননোন কয়টা, 3টা, I1 I2 এবং I3। তার মানে আমাদের অ্যান্সার আসার জন্য আমাদের যে টোটাল সমীকরণ বা ইকুয়েশন লাগবে, সেই ইকুয়েশন লাগবে কয়টা, 3টা। তো আমরা তার ভেতর থেকে অলরেডি একটা ইকুয়েশন কিন্তু পেয়ে গেছি। ওকে, এরপরে আমাদের 5I1 -3I2 -2I3 = 0। এটা হচ্ছে 1 নং সমীকরণ। এটা আমাদের কোন সাইকেলে গেছে, CEB তে। ওকে, ফাইন। এরপরে আমাদের আছে কি AEC, তাহলে আমরা যাব AEC। এখন AEC এর বেলায় কি আসবে বলতো, I3, সো 1 × I3, এবং কারেন্টটা ফ্লো হচ্ছে কোন দিকে, এইভাবে ফ্লো হচ্ছে। এইভাবে ফ্লো হয়ে কোন থেকে কোথা থেকে কোথায় যাচ্ছে, মাইনাস থেকে প্লাসে যাচ্ছে। দ্যাট মিনস -4 ভোল্ট লিখলাম, আছে কি আমাদের 1 লিখলাম। এরপরে কি আছে সাথে I3, সেটাও লিখলাম, ভালো কথা। বাড়তি আছে আরেকটা 2 ওহম, তাহলে 2 দিলাম। গুণ করতে হবে কার সাথে, I3 ফ্লো হচ্ছে। এখানে আবার খেয়াল করো, এর আগের বার যখন আমি 2 ওহমের সাথে গুণ করছি, সেটা I1 - I3 গুণ করছিলাম। বাট এইবার যেটা করতে হবে সেটা হলো I3 - I1। কেন? কারণ আমি এটা এই সাইকেলের জন্য নিচ্ছি, ঠিক আছে, এর এলাকার জন্য নিতেছি। দ্যাট মিনস আমার এই অংশটার চিন্তা তখন বাদ দিতে হবে। এখানে কোনো কিছু যে আছে, এটা আমার চিন্তা করারই প্রয়োজন নেই। তাহলে আমাদের থাকবে কত, 2 × I3 - I1। ওকে, আর কোনো কিছু আছে কি, নাই। তাহলে এটা সমান কত আমাদের, 0। তাহলে আমরা আলটিমেটলি কত লিখতে পারি বলতো, -I1টা থাকবে, সো -2 I1, এটা I3, এইটা 1 I3, দ্যাট মিনস 3 I3 থাকলো। আরেকটা জিনিস আছে আমাদের -4 = 0। এটা কোন নং সমীকরণ হবে আমাদের, 2 নং সমীকরণ। এরপর আরেকটা আছে কি BED। তাহলে আমাদের BED এর বেলা কল্পনা করো, সেম প্রসেস। তাহলে এখানে কারেন্ট ফ্লোটা কোন দিকে হচ্ছে, এই বরাবর, এবং 2 ভোল্টের ক্ষেত্রে প্লাস থেকে নেগেটিভ দিকে কারেন্ট যাচ্ছে। তার মানে 2 ভোল্ট এখানে আর প্লাস নেগেটিভ হবে না, পজিটিভ হয়ে যাবে। তাহলে আমরা 2 ভোল্ট লিখলাম। আচ্ছা, ভি লেখার আর দরকার নেই, এখানে ভিটা কাটতে পারো। সো এই হলো 2। এরপরে আমাদের আছে কি 3 ওহম, তাহলে লেখো +3 লিখে আমাদের কারেন্ট কত এখানে যাচ্ছে, 3 ওহমের ভেতর দিয়ে I2 যাচ্ছে, কিন্তু তার বিপরীত দিকে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে I1। তাহলে I2 - I1 লিখে ফেললাম। আরেকটা আছে কি আমাদের 4 ওহম, তাহলে লেখো +4। 4 এর ভেতর দিয়ে কতটুকু যাচ্ছে, শুধু I2 যাচ্ছে, ব্যাস। এইটা সমান আমরা কত লিখবো, 0। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি আরেকটা সমীকরণ কত পাই বলতো,
-3i1 লিখো, এরপরে আছে i2, তাহলে 3i2 + 4i2 কত 7i2, সেটাও লিখলাম। বাকি থাকে কি আমাদের +2 = আলটিমেটলি কত 0, 3টা হয়ে গেল। তাহলে আমাদের 1 2 3 তিনটা ইকুয়েশন পেয়ে গেছি। তিনটা ইকুয়েশন পাইলে ক্যালকুলেটরে বসাও, জাস্ট মানটা বের করবা, এটাই হবে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার যদি আমরা বের করি তাহলে কত আসা উচিত বলো তো? আচ্ছা, আমরা ক্যালকুলেটরে করি। ক্যালকুলেটরে এটা কিভাবে করে আশা করি জানি। সেটা হচ্ছে আমরা ইকুয়েশনে যাওয়ার পরে যেহেতু তিনটা আলাদা আলাদা চলক আছে বা ভেরিয়েবল আছে, এই জন্য আমাদের a(nx + b(ny + c(nz) = dn, মানে 2 নাম্বার যেটা সেটাতে যাইতে হবে। গেলাম, তাহলে a b c এর মানগুলো বসাবা। তাহলে 5 -3 -2 সমান, এটা -3 ছিল, এটা এই পাশে নিয়ে যেতে হবে, তাহলে +3। এরপরে আমাদের থাকবে কি -2 0 3 4 -3 7 0 -2। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা যদি অ্যান্সার করি, সেই i1 এর মান আমাদের আসবে কত 2.02 অ্যাম্পিয়ার, i2 এর মান কত আসবে 0.58 অ্যাম্পিয়ার, i3 এর মান কত আসবে 2.68 অ্যাম্পিয়ার। এটা হলো অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। এখন আমরা হচ্ছে এরপরে কি করব, ইয়াতে যাব, কি এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত সেটা বের করব। তাহলে এটা কিভাবে বের করে আমাদের VAB = VB - VA, আমরা এটা জানি এদের মধ্যে যে বিভব পার্থক্য। এখন VB আর VA এর মাঝখানে বিভব পার্থক্য কত? একটা আছে 3 ভোল্ট আর একটা আছে 4 ভোল্ট। খেয়াল করো, এই পুরো জিনিসটা চক্রাকার চিন্তা করো। তাহলে দুইটার দিক কোন দিকে? বি এর দিকে হচ্ছে মাইনাস দেওয়া আছে এবং এ এর দিকে আমাদের পজিটিভ দেওয়া আছে। সো খুব স্বাভাবিকভাবেই এখানে এদিক কারেন্ট ফ্লো হওয়ার কথা, তার মানে আমাদের এদিকে হচ্ছে ভোল্টেজ ড্রপ হবে। এখন আমাদের এই পার্থক্যটা শুধু বের করতে বলছে, এই জন্য আমরা আলটিমেটলি লিখতে পারি 7 ভোল্ট 4 + 3। ওকে, আই হোপ এটুকু বুঝছি। ঠিক আছে, তাহলে আমরা এর পরের ম্যাটটাতে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, দেখো তাহলে আমাদের এখান থেকে কি আমরা যে দেখছিলাম যে i1 i2 i3 বের হয়েছিল, আমরা একটা বাকি জিনিস দেখি, সেটা হচ্ছে এইটুকু বের করাই হচ্ছে আমাদের মেইন কাজটা। এরপরে যে জিনিসটা বলছে যে প্রতিটি রোধে প্রবাহিত কারেন্ট নির্ণয় করা। তাহলে প্রতিটি রোধে প্রবাহিত কারেন্ট কিভাবে নির্ণয় করবো আমরা? তাহলে 2 ওহম রোধের জন্য একটা কারেন্ট হবে, 1 ওহম রোধের জন্য একটা কারেন্ট হবে, 3 ওহমের জন্য একটা হবে, 4 ওহমের জন্য একটা হবে। খেয়াল করো, 1 ওহম রোধের জন্য আমার যে কারেন্টটা, সেটা কোন কারেন্ট? i3, শুধু i3 যাচ্ছে, আর কোনো কারেন্ট আছে নাই। তাহলে আমাদের i3 এর মান হবে কত 2.68 অ্যাম্পিয়ার। দ্যাট মিনস 1 ওহমের ভেতর দিয়ে আমার যাচ্ছে কত 2.68 অ্যাম্পিয়ার। এটা অনেক সময় এরকম কোশ্চেন করে যে এখানে ভোল্টেজ ড্রপ কত। খুবই ইজি একটা জিনিস, জাস্ট 2.68 এর সাথে এখানে আমার যে ওহমটা আছে, যে রোডটা আছে, সেই রোডটা গুণ করে দিতে হবে। কারণ ভোল্টেজের সূত্র আমরা কি জানি, V = IR। তার মানে এখানে ভোল্টেজ ড্রপ তখন হতো কত 2.68 × 1, দ্যাট মিনস 2.68 ভোল্ট। ওকে, এরপরে আমাদের আছে কি আবার 2 ওহম। এটা একটু দেখো, 2 ওহমের ভেতরে কারেন্ট ফ্লো কত? i3 এবং i1, 2 ওহমের ভেতর দিয়ে দুইটা কারেন্ট ফ্লো হচ্ছে, একটা i3 এবং আরেকটা i1। i3 যেদিকে ফ্লো হচ্ছে, i1টা তার উল্টা দিকে ফ্লো হচ্ছে। তার মানে হয় i3 - i1 লিখতে হবে অথবা i1 - i3 লিখতে হবে, তুমি যেটা লিখো। কিন্তু i1 - i3 যদি তুমি লিখো তাহলে কি সেটা একটা নেগেটিভ মান চলে আসে। এই জন্য আমরা জাস্ট পার্থক্যটা লিখবো। সো পজিটিভ মানে লিখতে চাইলে i3 - i1 লিখবো। তাহলে i3 - i1 লিখতে চাইলে কত আসবে আমাদের 2.68 - 2.02, কত আসে বলতো 0.66 অ্যাম্পিয়ার। তাহলে 2 ওহমের জন্য এত। বাকি আছে কে 3 ওহম। তাহলে 3 ওহমের জন্য আমরা লিখতে পারি i2 কারেন্ট ফ্লো হচ্ছে, i1 কারেন্ট ফ্লো হচ্ছে। দুইটার দিক আবার বিপরীত। দেখো, এদিক দিয়ে ঘুরে সে এদিক দিয়ে যাবে, এটা আবার এদিক দিয়ে যাবে। তার মানে একটা যাচ্ছে এদিক দিয়ে আর একটা কারেন্ট ফ্লো হচ্ছে এদিক দিয়ে। সো i1 - i2 লিখতে হবে অথবা i2 - i1 লিখতে হবে। তো কোনটা লিখবো? কমন সেন্সের বিষয়, i1 এর মান বড়, i2 এর মান ছোট। তাহলে এটা কি আসবে i1 - i2। তো i1 এর মান কত দেওয়া আছে আমার 2.02, আর এটা কত 0.58। বিয়োগ করো, কত আসবে 1.44 অ্যাম্পিয়ার।
তাই না? হ্যাঁ। এরপর আমাদের কি আছে 4 ওহম, 1 2 3 4। তো 4 ওহমের জন্য যেটা সেটা হচ্ছে শুধু I2 ফ্লো হচ্ছে, আর কোনো ফ্লো আছে না। তাহলে I2 এর মান কত? 0.58 এম্পিয়ার। সো আমরা তো এই এম্পিয়ার তো বের করতে পারবোই, একই সাথে আমাকে যদি বলে দেয় যে ভোল্টেজ ড্রপ কত হবে, জাস্ট আমরা রোধ দিয়ে গুণ করে দিব, এটাই অ্যান্সার। যে লজিক গেট হতে সত্যক সারণী তৈরি করো, ঠিক আছে? তাহলে লজিক গেটটা কি কি দেওয়া আছে আমাদের? এ বি এ বি, কয়েকটা জিনিস দেওয়া আছে, তাই না? ওকে, তো লজিক গেটটার প্রথম যে কাজটা সেটা হচ্ছে এখানে কি গেট দেওয়া আছে এটা একটু খেয়াল রাখবা। এটাকে বলা হয় ন্যান্ড গেট। কি গেট? ন্যান্ড গেট। ন্যান্ড গেট মানে কি? আমরা অ্যান্ড গেটের অর্থ জানি। অ্যান্ড গেট মানে হচ্ছে যে ধরো এ আছে একটা এবং বি আছে একটা, এরকম। এটাকে তখন আমাদের আউটপুট হবে এবি, ইনপুট এবি দিলে সেটা গুণ আকারে আসা পড়ছে। কিন্তু যখন তার সাথে একটা নট গেট থাকবে তখন কি আসবে আমাদের? আলটিমেটলি এ বি ইনপুট দিলাম, এ বি আসবে, বাট একটা বার আসবে। দ্যাট মিনস এটা যদি 1 হয়, এটা যদি 1 হয় তাহলে এটা 1.1 তার উপরে বার, তার মানে 0, এরকম। এটাকে বলা হয় হচ্ছে কি গেট? ন্যান্ড গেট। আশা করি জানি। এখন ন্যান্ড গেট যেহেতু, তো ন্যান্ড গেটের আমার প্রথম যে কাজটা সেটা হইতেছে কি, এটা ড্রয়িং করে নিব, আমরা আঁকায় নিব। ওকে, এটা কি এ, এটা কি বি। সো এ হলো বি, এইভাবে গেল, এখানে আরেকটা ন্যান্ড গেট। ওকে, এই পাশে আরেকটা ন্যান্ড গেট। ওকে, এখানে এ বি একবার লিখলাম, আমাদের আরেকটা ন্যান্ড গেট চলে আসছে, দেওয়া আছে দেখতে পাচ্ছি। আচ্ছা, এদের ইনপুট কি কি? একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, তাই না? ও এটা ন্যান্ড গেট থাকবে, এর ইনপুট হচ্ছে এ এবং বি, যেটা সেটা ইনপুটের মাঝখানে আরো একটা ন্যান্ড গেট চলে আসছে, তার মানে এটার ইনপুট হচ্ছে বি বার। ওকে, চিত্রটা দেখতে কাইন্ড অফ এরকম, তাই না? সার্কিটটা দেখতে কাইন্ড অফ এরকম। তাহলে এ থেকে আমি এখানে পাবো কি এ বার, বি থেকে এখানে আমরা জানি বি, তাহলে এখানে গুণ করলে আমাদের কি আসবে? এ বার বি, এবং তার উপর আরেকটা বার, এটা এ এটা বি বার, তাই না? হ্যাঁ, বি বার। তাহলে আমাদের কি আসবে এখানে? এ বি বার, তার উপর আরেকটা বার। ওকে, লিখলাম। এই দুইটা আবার ন্যান্ড গেট, তাহলে আমাদের কি আসবে? এ বি গুণ হবে কার সাথে? এ বি বার। এরপরে আমাদের কি ছিল বলতো? এরকম ছিল, তাই ছিল না? হ্যাঁ, তাহলে একটা প্রপার্টি জেনে রাখা জরুরি, সেটা হচ্ছে যদি এরকম হয় যে এক্স বার ডট ওয়াই বার ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল বার, অথবা উল্টাটাও লেখা সম্ভব, এক্স ডট ওয়াই বার থাকলে পরে উল্টাপাল্টা এটার উল্টাটাও লেখা পসিবল। তাহলে আমরা এই জিনিসটাকে একটু ছোট করলে কি কেমন আসবে বিষয়টা বলতো? এটা টোটাল বার, হ্যাঁ, আর এটা হলো এই পুরোটার উপরে বার। তাহলে আমরা লিখতে পারি টোটাল বার থাকলো, আরেকটা বার দিলাম আমরা, এখন এটা গুণের বদলে যোগ হয়ে যাবে। কিপ ইট সিম্পল। বার আর বার যদি আমরা করি এটা থাকে না, কাটাকাটি হয়ে যায়। সো আমার আলটিমেটলি কি থাকবে? এ বার বি প্লাস এ বি বার। এই জিনিসটাকে বলা হয় এক্সর গেট। আই হোপ ইউ নো দ্যাট, তাই না? তাহলে এখন তুমি যদি এটার সত্যক সারণী নির্ণয় করতে চাও তাহলে কেমনে নির্ণয় করবো আমরা? জাস্ট ইনপুট অ্যান্ড আউটপুটের হিসাব। তাহলে এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সেই এক্সর গেট। তাহলে এ বি আমাদের কি কি হতে পারে? 1, সরি প্রথমে 0, এটাও 0, এটা 0, এটা 1, এটা 1, এটা 0, এটা 1, এটা 1 হইল। তাহলে 1 1। মজার কাহিনী হচ্ছে যখন 0 0 থাকবে তখন এটার মান কত আসবে? দেখো 0 বার, তার মানে 1, বি 0, তাহলে 0 ইন্টু 1 0, প্লাস আবার 0 ইন্টু 1 0, সো আলটিমেটলি এটা 0।
সেম ভাবে তুমি 1 এর জন্য 0 আর 1 এর জন্য করে দেখো, তাহলে কি 0 বার মানে কত 1, বি তাহলে কত তখন 1, 1 1 কত হবে 1, আর এখানে আলটিমেটলি কত আসবে আমাদের 0, তাহলে 1 + 0 কত 1, এই হলো 1। এটার জন্য সেম প্রসেস 1, তুমি 1 1 বসায় দেখো, তাহলে এটা 1 বার মানে কত 0, তার মানে যে কোনো একটা মান 0 হবেই, তাহলে 0 + 0 কত আসতেছে 0, তার মানে এটার মান আমার 0। এটাই হচ্ছে সেই সত্যক সারণী, ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমরা এর পরেরটাতে একটু যাই। কোশ্চেনটা দেখো যে 0.1 কেজি ভরের একটি কণা 0.1 মিটার বিস্তারের সাথে সরল দোলন গতি সম্পন্ন করছে। যখন কণাটি সাম্য অবস্থায় থাকে তখন তার গতিশক্তি হয় 8 × 10⁻³ জুল। কণাটির কম্পনের আদি দশা 45 ডিগ্রি হলে এর গতির সমীকরণ বের করো। খেয়াল করো, সরল দোলন গতির কথা বলা আছে, হ্যাঁ, এবং আমাদের বিস্তার দেওয়া আছে 0.1 মিটার। কি কি দেওয়া আছে এটা আগে লিখে নিব। তাহলে এর মান আমাদের কত 0.1 মিটার, গতিশক্তি কত ই কে, কাইনেটিক এনার্জি 8 × 10⁻³ জুল, ভালো কথা। এরপরে আমাদের কি আছে, যখন কণাটি সাম্য অবস্থায় ছিল এক্স এর মান কত 0, আদি দশা কত দেওয়া আছে 45 ডিগ্রি, তার মানে ডেলের মান কত π/4, সব কিছু আমাদের প্রায় দেওয়া আছে। তাহলে আমাদের বের করতে হবে কি, এর গতির সমীকরণ বের করতে বলছে। তার মানে আমাদের যে x = a ওমেগা, x = আমাদের যে সূত্রটা আছে সেই সূত্র জাস্ট ফেলতে হবে, মানে বের করতে হবে আর কি, x এর সূত্রটা বের করতে হবে। তাহলে আমরা বের করি, চলো সমীকরণটা বের করি। ভরের মান দেওয়া আছে কত 0.1 কেজি এবং বিস্তার দেওয়া আছে 0.1 মিটার, তার গতিশক্তি দেওয়া আছে। তাহলে আমাদের কাইনেটিক এনার্জির সূত্র কি, হাফ ইন্টু কি জানি mv², মনে আছে? হ্যাঁ, এই জিনিসটাকে আরেকভাবে লেখা যায়। কিভাবে লেখা যায়, হাফ ইন্টু m ইন্টু ω² ইন্টু √ কি a² মাইনাস a² হোল স্কোয়ার। তার মানে সহজ বাংলায় যদি আমি বলি, ভি = আমরা যে সূত্রটা জানতাম, তার মানে ω ইন্টু √a² মাইনাস x², এই সূত্রটা এখানে বসাও। তাহলে হাফ ইন্টু m ইন্টু ω² ইন্টু a² মাইনাস x², এক্স এর মানে এখানে কত 0, তাহলে আমাদের আলটিমেটলি কত আসবে হাফ ইন্টু m ω² a², তাই আসতেছে না? অবশ্যই। কাইনেটিক এনার্জির আমার মান দেওয়া আছে কত 8 × 10⁻³ জুল। তাহলে আমাদের m এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, মানটা বসাও। সো হাফ ইন্টু m এর মান হতো 0.1, ω² এর মান আমি জানি না, এটা বের করা লাগবে। এর মান আমাদের কত দেওয়া আছে বলতো 0.1, এটা কত হোল স্কোয়ার, = আমাদের আলটিমেটলি কত আসবে 8 × 10⁻³। তুমি এখান থেকে যদি ওমেগার মান বের করো তাহলে কত আসবে বলো তো? 4 রেডিয়ান/সেকেন্ড। ওকে, ওমেগা পেয়ে গেলাম। এখন কোশ্চেন কি বলছে, যে কণাটির কম্পনের আদি দশা 45 ডিগ্রি হলে এর গতির সমীকরণ বের করো। আমাদের কোশ্চেনের অ্যান্সার চলে আসছে ভাই। তাহলে x = আমরা কি জানি সূত্রটা, যে এর মান আমার জানা আছে, এ কত 0.1, a sin ω_t প্লাস, তাহলে sin ω_t, ওমেগা কত 4, t আমি জানি না, প্লাস ডেলের মান কত π/4, এটা অ্যান্সার। এটা হচ্ছে আমাদের গতির সমীকরণ। আমি ক্লিয়ার? গুড। তাহলে আমরা এর পরেরটাতে একটু যাই। একটি তামার তারকে দৈর্ঘ্য বরাবর টেনে 0.1% বৃদ্ধি করা হলো, তারের রোধ কত শতাংশ বৃদ্ধি পাবে? তো খেয়াল করো, তামার তারকে দৈর্ঘ্য বরাবর টানা হয়েছে, তার মানে আমার যে এলটা সেটা কত বৃদ্ধি পাইছে 0.1%। তাহলে কার সাপেক্ষে 0.1% বৃদ্ধি পাইছে? এল নটের সাপেক্ষে। তাহলে আমরা আলটিমেটলি কত লিখতে পারি 1/0.1 বাই কি 100, তাই না? তাহলে আমাদের কত আসবে বলো তো 0.001 প্লাস 1, দ্যাট মিনস 1.001 এল নট, তাই না? এইটা হচ্ছে আমাদের এল এর মান চেঞ্জ হয়ে গেছে। তারের রোধ কত শতাংশ বৃদ্ধি পাবে? এখানে একটা কথা আছে, যখন আমি কোনো তারকে এইভাবে টেনে লম্বা করতেছি তখন তার কি প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফলটা আছে সেটাও কি চেঞ্জ হয়ে যাচ্ছে না? বাট ভলিউমটা কিন্তু সেম থাকতেছে। তার মানে টোটাল তারের ভলিউমটা আমাদের সেম থাকবে, বাট প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল সেইটা চেঞ্জ হবে। তাহলে সেটা কিভাবে চেঞ্জ হয়? লাস্ট যে ভলিউম সেটা আমাদের ইনিশিয়াল ভলিউমের সমান, দ্যাট মিনস a × l ইজ ইকুয়াল টু a নট × l নট।
সো আমাদের এ এর মান কিভাবে চেঞ্জ হচ্ছে এটা একটু দেখার চেষ্টা করি। এ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ নট এল নট বাই এল। এল এর মান আমরা জানি, তাহলে আমাদের কত আসবে এ নট এল নট বাই 1.001 এল নট। এল নট কাটা থাকবে কি আমাদের এ নট বাই 1.001। বুঝাতে পারছি বিষয়টা? তাহলে 0.1% বৃদ্ধি করা হইলো। এরপরে আমাদের এ দৈর্ঘ্য বৃদ্ধি করার ফলে আমাদের প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফলটা আছে সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও চেঞ্জ হয়ে গেছে। তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল চেঞ্জ হয়ে গেলে আমাদের টোটাল রোধও চেঞ্জ হয়ে যাওয়া উচিত। তাহলে আমরা আর এর ক্ষেত্রে একটা সূত্র জানি, রো ইন্টু এল বাই এ। রো এর মান কিন্তু এখানে কনস্ট্যান্ট, তার মানে আমাদের যে লাস্ট আরটা হবে দ্যাট মিনস আর প্রাইম, সেই আর প্রাইম বাই আর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এল প্রাইম বাই এ প্রাইম, অথবা তুমি আর 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 নট দাও, কারণ আমি এখানে আর নট যেহেতু লিখছি, তাহলে আর প্রাইম না লিখে আমরা সরাসরি নটে চলে যাই। আর নট তাহলে এল বাই এ ইন্টু এল নট ইন্টু এ নট, তাই না? সো এই মানগুলো এখন এখানে বসাই দিব আমরা। এর মান কত দেওয়া আছে, এল এর মান কত দেওয়া আছে 1.001, তাই না? এল নট, ভালো কথা, এখানে কত আছে এল নট থাকুক। এরপরে আমাদের কি আছে এ এর মান, ও সরি এখানে একটা জিনিস ভুল হয়েছে, সেটা হইতেছে এল নটটা নিচে হবে, এ নটটা উপরে হবে। এই হলো এ নট, এই হচ্ছে এল নট। তাহলে আমাদের এই মানটা কিভাবে চেঞ্জ হয় এটা একটু দেখি। এল নট থাকলো, এ নটটা কত লিখতে পারি আমরা, এ নটের মতোই থাকবে। থাকবে কি আমাদের এটাকে আমরা কি লিখতে পারি এ নট বাই 1.001 ইন্টু এল নট থাকলো। কাটাকাটি যায় কোনোটা, অবশ্যই এল নট কাটা, এ নট কাটা, আলটিমেটলি থাকতেছে কি আমাদের 1.001 হোল স্কোয়ার থাকবে, তাই না? সুতরাং আমাকে জিজ্ঞেস করছে কি কত শতাংশ বৃদ্ধি পাবে, তাহলে আমাদের আর এর মান আমরা এখান থেকে পেয়ে গেছি 1.001 হোল স্কোয়ার আর নট। তাহলে আমাদের ডেল আর এর মান কতটুকু হয়েছে 1.001 হোল স্কোয়ার মাইনাস 1 ইন্টু 100%। এইটাই হবে আমাদের অ্যান্সার, আশা করি বুঝতে পারছি। ওকে, তাহলে এরপর আমরা যদি যাই, কি বলছে যে একটি রেল লাইনের বাঁকের ব্যাসার্ধ 250 মিটার এবং রেল লাইনের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। ঘন্টায় 50 কিলোমিটার বেগে চলন্ত রেলগাড়ির ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যাংকিংয়ের জন্য বাইরের লাইনের পাতকে ভেতরের লাইনের পাত অপেক্ষা কতটুকু উঁচু করতে হবে। তার মানে এটার যদি আমি চিত্র আঁকাই কেমন দেখাবে বিষয়টা। বাঁকের ব্যাসার্ধ আর দেওয়া আছে কত আমাদের 250 মিটার থাকুক। এরপরে বলে দিছে কি রেল লাইনের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার, ঘন্টায় 50 কিলোমিটার বেগে চলন্ত রেল। আচ্ছা, আগে একটু জিনিস খেয়াল করি, আমরা থিটার মানটা আগে বের করবো, ঠিক আছে? তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু আমরা সূত্র জানি কি ভি স্কোয়ার বাই আর জি জানি। তো ভি এর মানে এখানে কত 50 কিলোমিটার বেগে, কত 50 কিলোমিটার পার আওয়ার। তো এই জিনিসটাকে কি আমাকে অবভিয়াসলি কিসে রূপান্তর করতে হবে, মিটার পার সেকেন্ডে রূপান্তর করতে হবে। তাহলে মিটার পার সেকেন্ডে এটা কিভাবে রূপান্তর করে, কিলোমিটারকে মিটারে নাও, তাহলে 50 × 1000, তাই না ভাইয়া, পার আওয়ার। তাহলে আওয়ার যেহেতু আছে দ্যাট মিনস 300 সেকেন্ড, সেটা দিয়ে আমাকে ভাগ দাও। এই হলো মিটার, এই হলো সেকেন্ড, কাটাকাটি কুটাকুটি করো, মান কত আসে দেখো। 50 × 1000 বাই 3600 কত আসবে আমাদের মান 13.89, তাই আসবে না? এত কি মিটার পার সেকেন্ড থাকুক নিজের মতো। এই হলো ভি, তো ভিটাকে এখানে বসাও 13.89 হোল স্কোয়ার বাই আর এর মান কত 250 মিটার। জি এর মান সবাই জানে কত 9.8, কাটাকাটি করো, তাহলে কত আসতেছে আমাদের 13.89 হোল স্কোয়ার বাই 250 ইন্টু 9.8 ইজ ইকুয়াল টু 0.0787। ওকে, এই মানটা মনে রাখবা, থাকুক এটা। এখন কি বলছে আমাকে যে ব্যাংকিং এর জন্য বাইরের লাইনের পাতকে ভেতরের লাইনের পাত অপেক্ষা কতটুকু উঁচু করতে হবে। তার মানে কি পাতটা দেখতে কাইন্ড অফ এরকম, আমার এই হাইটটা বের করা লাগবে, কতটুকু উচ্চতায় রাখতে হবে, ঠিক আছে? এবং আমাকে বলে দেওয়া আছে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। 1 মিটার অনেকে ভুল করে কি এই অংশে লিখে, এটা কিন্তু কারেক্ট না, এটা ভুল। 1 মিটার হচ্ছে এইটা অতিভুজটা,
এইটা হলো সেই থিটাটা, যে থিটাটা আমরা এখান থেকে বের করছি, ট্যান থিটার মান আমরা এখান থেকে অলরেডি বের করে ফেলছি। এখন কোশ্চেন হচ্ছে এইচ এর মান কিভাবে বের করব। তাহলে আমরা সূত্র জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু এইচ বাই এই যে অতিভুজটা সেটা, তার মানে 1। দ্যাট মিনস এইচ ইজ ইকুয়াল টু আমাদের আলটিমেটলি আসবে সাইন থিটা। থিটার মান কত বসাই দাও এখানে। থিটার মান হলো ট্যান ইনভার্স 0.0787। ওকে, তাহলে এটার মান যদি আমি বসাই তাহলে কত আসে বলো? 0.0787। মানটা আসবে কত? প্রায় সেম মান। দ্যাট মিনস 0.078 এত মিটার। এটাই হবে অ্যান্সার। তো এটাকে তুমি যদি সেন্টিমিটারে নিতে চাও নিতে পারো। এরপরে কি বলছে, একটি কার্নো ইঞ্জিন যখন 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ গ্রাহকে থাকে তখন এর কর্মদক্ষতা 50%। একে 60% কর্মদক্ষ করতে হলে এর উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে? খেয়াল করো, কার্নো ইঞ্জিনের আমার 27 ডিগ্রি সেলসিয়াস যখন টেম্পারেচার বলে দিয়েছি, কার টেম্পারেচার বলে দিয়েছে? তাপ গ্রাহকে। তখন এর কর্মদক্ষতা 50%। একে 60% কর্মদক্ষ করতে হলে এর উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে? আমরা সূত্র জানি, এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1। T2 কার মান? তাপ গ্রাহকের মান। তাপ গ্রাহকের কিসের মান? তাপমাত্রার মান। T1 কার মান? উৎসের মান। তাহলে ইন্টু 100%, তাই না? হ্যাঁ, তাহলে আমাকে এখানে এই T1 এর মান কিরকম চেঞ্জ করতে হবে এটা চিন্তা করতে হবে। খেয়াল করো, কর্মদক্ষতা প্রথমে বলছে 50%, তো এখানে 50 লিখো অথবা সরাসরি 0.5 লিখো, তোমার মনের ইচ্ছা। ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 এর মান আমার জানা আছে কত? 27 ডিগ্রি সেলসিয়াস। এটা তো চেঞ্জ হচ্ছে না। সো 27 প্লাস 273 ভাগ এখানে আমাদের দেওয়া আছে T1। এইটা থেকে T1 এর মান বের করো। এটা থেকে T1 এর মান বের করলে কত আসবে? 1 মাইনাস 0.5 হুইচ ইজ হাফ, তাই না? এরপরে যেটা আমাদের আসবে কত? 27 প্লাস 273 কত আসছে? 600 কেলভিন। ভালো কথা। এরপরে আমাদের আরেকটা আছে কি? 60% করছি, তাহলে 0.6। 1 মাইনাস T2 এর মান কত? আবার 300 কেলভিন। আমাদের বের করতে হবে কি? T1 এর মান। তাহলে এখান থেকে আবার T1 এর মান বের করো, তাহলে কত আসবে বলো তো? 0.4। সো বেসিক্যালি 300 ভাগ 0.4, 750। কত আসবে আমাদের? 750 কেলভিন। কোশ্চেনে চাইছে কি আমাদের তাপমাত্রা কত বাড়াতে হবে। তাহলে ডেল টি এর মান আমাদের কত আসতেছে বলো? 750 মাইনাস 600 কেলভিন। খুবই সহজ একটা কোশ্চেন ছিল এবং এই কোশ্চেনে আসলে পারা উচিত, আশা করি বুঝছি। এরপরে কি বলছে আমাদের? এটা ভেক্টর থেকে আসছে। দেখো ভেক্টরে কি বলা, যে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে এবং বিতে যেটা কত কোণে রওনা দিতে হবে এটা। বিসি এর দৈর্ঘ্য মানে কি? তার মানে হচ্ছে তুমি একটা দিক বরাবর রওনা দিছো, এখন স্রোত থাকার জন্য তুমি লব্ধি হয়ে আরেক দিকে চলে গেছো। তো এই যে আরেক দিকে চলে গেলা, এটার জন্য কি পার থেকে একটা অংশ দূরে চলে গেছো না? সে কতটুকু পরিমাণে দূরে চলে গেলা সেটা বের করতে বলছে। তাহলে এটা কিভাবে বের করবো আমরা? একটা খেয়াল করো, আমরা যদি একটু চিত্রটা আঁকাই তাহলে দেখতে কেমন হয়? এরকম, তাই তো? কত এটা? 37 ডিগ্রি। ওকে, সো এটা 37 ডিগ্রি, এটা বি, এটা সি, এটা এ, এবং আমাকে এই বরাবর একটা বেগ দেওয়া আছে কত? 3 মিটার পার সেকেন্ড থাকুক। এবং এইখানে যে আমার টোটাল বেগটা, সেই বেগটা কত? 10 মিটার পার সেকেন্ড, তাই না? কত? 10 মিটার পার সেকেন্ড। তাহলে এইটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। এখন বিসি বরাবর যখন গেছে, এটা কি হরাইজন্টালি যাচ্ছে? অবভিয়াসলি। তাহলে হরাইজন্টালি যাওয়ার জন্য আমার কি লাগবে? সেই হরাইজন্টাল উপাংশটা লাগবে। সো হরাইজন্টাল উপাংশটা কি? এই এসি যে আমাদের বেগটা গেছে 10 মিটার পার সেকেন্ড, সেই বেগটার একটা হরাইজন্টাল উপাংশ আছে এই বরাবর, অবভিয়াসলি 10 কজ, এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে সেটা কজ কত? 37 ডিগ্রি, তাই না? করছে? হ্যাঁ করছে। এখন মজার বিষয় হচ্ছে হরাইজন্টাল কি একটা বেগই আছে, আর কোনো বেগ নাই? অবশ্যই আছে। কত? 3 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে এই বরাবর আমি টোটাল ভিএক্স এর মান কত পাচ্ছি? 10 cos 37 ডিগ্রি প্লাস 3 কি মিটার পার সেকেন্ড হয়ে গেল। ওকে, তাহলে আমার এস এর মান কত হওয়া উচিত? ভিএক্স ইন্টু টি। এখন কথা হচ্ছে এই টি এর মান কি?
এই নদী পার হতে আমার কতটুকু সময় লাগছে সেইটা। এখন এই নদী পার হওয়ার জন্য আমাদের উল্লম্ব বরাবর যাইতে হয়েছে, সেই অংশটা কে কাজ করছে? শুধুমাত্র উল্লম্ব উপাংশ। তাহলে উল্লম্ব উপাংশ কাজ করলে আমাদের এই পুরা বেগের উল্লম্ব উপাংশটা বের করতে হবে, এবং এইটুকু কত দেওয়া? 36 মিটার। তাহলে আমাদের টি এর মান কত? 36 ভাগ এই যে উল্লম্ব উপাংশ বেগের, সেটা কত? 10 sin 37 ডিগ্রি। 10 sin 37 ডিগ্রি। তাহলে আমরা টি এর মানও জানি, সবকিছুর মানও জানি, জাস্ট এই মানটা বসাই দিব এখন। 10 cos 37 ডিগ্রি প্লাস 3 ইন্টু 36 বাই sin 37 ডিগ্রি। এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে দেখো কত আসে অ্যান্সার। 10 cos 37 প্লাস 3 ইন্টু 36 10 sin 37, 65.72। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 65.72 মিটার। আমি ক্লিয়ার? ওকে, এখন খ নম্বর কোশ্চেনটা দেখো। এটা আমাদের গেল কত? ক। তাহলে খ নম্বর কোশ্চেনটা কি হবে? খ নম্বরে যদি যাই, সরাসরি বিতে যেতে কত কোণে রওনা দিতে হবে? সরাসরি আমি বিতে পৌঁছাইতে চাচ্ছি, তাহলে আমাকে অবভিয়াসলি এই দিক রওনা দিতে হবে। এই আলফাটা কত? এই মানটা বের করা লাগবে। তাহলে কিভাবে বের করবো এটার জন্য? এদিক রওনা দিয়ে আমার লব্ধিটা তাহলে কোন দিকে যাবে? এই বরাবর এখানে। এখন খেয়াল করো, আমাদের লব্ধি বল কত দেওয়া হচ্ছে, এই বেগ কত দেওয়া ছিল? 10। তাহলে আমরা এখানে 10 চিন্তা করলাম। তাহলে এটা দুইভাবে করা যায়, আমি দুইভাবেই দেখাই দিচ্ছি। একটা হইতেছে এই থিটাটার মান কত তখন? 90 ডিগ্রি। সেটা হচ্ছে 10 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি বলছে যে আমাদের এই যে এই বরাবর ভেলোসিটি আছে এবং এই বরাবর একটা ভেলোসিটি আছে, দুইটা ভেলোসিটি আছে না? এই বরাবর যে ভেলোসিটিটা সেটা কত? সেটা হবে আমাদের এই যে ভিভি ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড আছে এবং ভিআর ইজ ইকুয়াল টু 3 মিটার পার সেকেন্ড আছে, তাদের একটা হিসাবে আসবে, তাই না? তাহলে এখানে আমাদের কত আসতেছে? 10 cos, ও না সরি, এখানে একটা হিসাব ভুল আছে, খেয়াল করো। আমরা সরাসরি এটা দিয়েই করি। সেটা হচ্ছে যে নদীটা আমাদের এদিকে কত? 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এই বরাবর আমাদের 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। ভালো কথা। আমাদের আলটিমেটলি এখানে 37 ডিগ্রি অ্যাঙ্গেল থাকাতে 10 cos 37 ডিগ্রি প্লাস 3 একটা মান পাইছিলাম, তাই না? যখন সে সরাসরি উপরের দিকে চলে যাওয়ার চেষ্টা করবে, তখন আমাদের এই দিক যেটা মানে কি, মানে হচ্ছে আমাদের যে হরাইজন্টাল দিক আছে সেদিকে কি কোনো সরণ ঘটছে? অবভিয়াসলি ঘটে নাই। তাহলে আমরা লিখতে পারি 10 cos 37 ডিগ্রি প্লাস 3 ইন্টু টি ইজ ইকুয়াল টু 0। তাহলে টিটা ওই পাশে ভাগ হয়ে যাবে। তো আমার আলটিমেটলি থাকবে কি 10 cos 37 ডিগ্রি প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এইখানে একটা কথা, এই যে 37 ডিগ্রিটা, এই 37 ডিগ্রিটা তো আমরা জানি, এই জন্য এটা লিখছি। কিন্তু যখন আমি এখানে বের করতে বলছে যে কোন দিকে যেতে হবে, সেটা কি আমরা জানি না। এই জন্য আমার এই অ্যাঙ্গেলটা তখন কি হবে? 37 ডিগ্রি না হয়ে থিটা হয়ে যাবে। কি হয়ে যাবে? থিটা। সো আমরা এখানে লিখবো কি? থিটা। এখানে লিখবো কি? থিটা। তাহলে আমরা cos থিটার মান কত পাবো? -3/10। সুতরাং থিটার মান আমরা এখানে কত পাবো? cos ইনভার্স -3/10। এটা হলো আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট ম্যাথটা কি? একটা সিলিন্ডারে রক্ষিত অক্সিজেন গ্যাসের আয়তন 1 × 10⁻² মিটার কিউব, তাপমাত্রা 300 কেলভিন এবং চাপ 2.5 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। চাপ স্থির রেখে কিছু অক্সিজেন গ্যাস বের করে নেওয়া হলে তাপমাত্রা বেড়ে 400 কেলভিন হলো। ব্যবহৃত অক্সিজেনের ভর কত? খেয়াল করো কি কি দেওয়া আছে। প্রথমেই দেওয়া আছে ভলিউম কত? 1 × 10⁻² মিটার কিউব, থাকুক নিজের মতো। তাপমাত্রা দেওয়া আছে কত? 300 কেলভিন। তাহলে T1 আমাদের কত? 300 কেলভিন। ওকে, চাপ দেওয়া আছে 2.5 × 10⁻, প্রেশার ইজ ইকুয়াল টু 2.5 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার থাকলো। চাপ স্থির রেখে কিছু অক্সিজেন গ্যাস বের করে নেওয়া হলো। তার মানে আমার প্রেশার কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট, তাপমাত্রা কনস্ট্যান্ট নাই।
তাহলে তাপমাত্রা কত এখানে 400 কেলভিন। এবং ব্যবহৃত অক্সিজেনের ভর কত হবে এটা বের করতে বলছে। তার মানে আমি যেহেতু কিছু অক্সিজেন বের করে নিছি, তার মানে আরেকটা জিনিস কনস্ট্যান্ট নাই, সেটা কে? সেটা হচ্ছে N2 বা N, যেটাকে আমরা কি বলি মোল সংখ্যা। তার মানে N2 সমান কত, আমার আগে এটা বের করা লাগবে। কথা হচ্ছে N1, তাহলে কই N2 তো আমরা লিখলাম, N1 হচ্ছে PV/RT, জাস্ট সূত্র ফেলো। প্রেশার আমরা জানি, প্রেশারের মান কত দেওয়া আছে, 2.5 × 10⁵ ইন্টু ভলিউম আমার কত দেওয়া ছিল 1 × 10⁻²। লিখো, আর এর মান কত 8.314, T1 এর মান কত 300, তাই না 300 কেলভিন। হ্যাঁ, এখন একটা কথা, এখানে 8.314 কেন ইউজ করলাম, কেন 0.0821 ইউজ করি নাই? কারণ হচ্ছে যে আমাদের এখানে লিটার এটিএমে বলা নাই, মানে এই জিনিসটা কি এসআই ইউনিটে বলা আছে, এই জন্য আমরা এটা 8.314 ইউজ করছি। যদি এটা লিটারে আর এটা যদি এটিএমে হতো তাহলে সেটা কি হতো, সেটা হচ্ছে আমাদের 0.081 হয়তো। যাই হোক, এটা করার ফলে আমরা একটা মান পাবো, সেই মানটা কত আসে, মানটা আসবে হচ্ছে 1.002 মোল। ওকে, আসুক, এটা আসলো আমাদের N1। এখন কথা হচ্ছে আমাদের কি বের করতে হবে, N2 বের করতে হবে। তাহলে N2 এর মান আমাদের কত আসবে, PV/RT2। ওকে, প্রেশারের মান কত 2 × 10⁻⁵, ভলিউমের মান কত 1 × 10⁻², এগুলো তো চেঞ্জ হয় নাই, তাই না? হ্যাঁ, ভাগ আর এর মান কত আমরা জানি 8.314, T2 এর মান আমাদের কত 400। লিখো, সেম জিনিস, সেম প্রসেস, সেম থিং। আমাদের এই 400 চলে আসলো কত 0.7517, এত মোল। আমরা কি পাইলাম, N1 পাইছি, N2 পাইছি। বলছে কি ব্যবহৃত অক্সিজেনের পরিমাণ বা ভর, সরি এখানে চাইছে ভর, আমি ব্যবহৃত অক্সিজেনের মোল সংখ্যা পাইছি। তাহলে আমি লিখতে পারি ব্যবহৃত অক্সিজেন ইজ ইকুয়াল টু 1.002 - 0.7517। ওকে, এত মোল। তাহলে আমরা কত লিখবো, এটা -1.002 0.2503 মোল। এই জিনিসটাকে আমরা কত দিয়ে গুণ দিব, 0.2503 × 32 গ্রাম, এত গ্রাম পাবো আমরা। তাহলে আনসার × 32, 8 গ্রাম, এটাই হবে আমাদের আনসার। তাহলে আমরা কতটুকু অক্সিজেন ইউজ করছি, 8 গ্রাম অক্সিজেন ইউজ করছি। ওকে, এরপরটা দেখো, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.1 মিলিমিটার। কি দেওয়া আছে, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তার মানে এর মান দেওয়া আছে 0.1 মিলিমিটার, যেটাকে আমরা লিখতে পারি 0.1 × 10⁻³ মিটার। ভালো কথা, পর্দা হতে চিরদ্বয়ের দূরত্ব 2 মিটার, তাহলে ডি এর মান দেওয়া আমাদের কত 2 মিটার। এরপর আমাদের কি লিখছে, আলোর তরঙ্গ দৈর্ঘ্য 5000 অ্যাংস্ট্রম, তাহলে ল্যামডা কত আমাদের 5000 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম মানে কি 10⁻10 মিটার। ওকে, আর কিছু দেওয়া আছে না। কোশ্চেন কি চাইছে, খুবই সহজ একটা কোশ্চেন করছে, যে দশম উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয় করো। কোন ডোরা, উজ্জ্বল ডোরা, তাহলে দূরত্ব নির্ণয় করতে বলছে। সো আমরা জানি x = ND × λ/a, অথবা N λ × D/a। n এর মান আমাদের কত দেওয়া 10, d এর মান আমাদের কত দেওয়া 2 মিটার, ল্যামডার মান আমাদের কত দেওয়া 5000 অ্যাংস্ট্রম × 10⁻10 আর কি, ঠিক আছে, বাই a এর মান আমাদের কত দেওয়া 0.1 মিলিমিটার, তাহলে 0.1 × 10⁻3। শেষ, জাস্ট বসাও, ম্যাথ করো, ক্যালকুলেটরে বসাও। কত আসছে 0.1 মিটার, এটাই অ্যান্সার, জাস্ট কিপ ইট সিম্পল। তো খ নাম্বারটা কি বলছে আমাদের, দশম উজ্জ্বল ডোরার কৌণিক দূরত্ব নির্ণয় করতে বলছে। কৌণিক দূরত্ব মানে কি এটা একটু বুঝতে হবে। এটা ধরো হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরাটা, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, এবং এটা ধরে নিলাম সেই দশম উজ্জ্বল ডোরাটা। তাহলে এদের মাঝখানে একটা থিটা কোণ আছে না, এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে, সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলি হচ্ছে কৌণিক দূরত্ব। তাহলে আমরা খ নাম্বারটা লিখবো a sin θ, এই সূত্রটা জানি n λ। এটা n λ না হয়ে 2n + 1 λ/2 হতে পারতো, কোন ক্ষেত্রে, যদি এটা অন্ধকার ডোরা বলতো, কিন্তু এখানে কি সেটা হয়েছে, বা উজ্জ্বল ডোরা বলতো, এখানে উজ্জ্বল ডোরা বলা আছে। সো n এর মান আমরা জানি 10, তাহলে আমরা থিটার মান আলটিমেটলি লিখতে পারি sin ইনভার্স n λ/a। n এর মান জানি 10, ল্যামডার মান জানি কত 5000 অ্যাংস্ট্রম, মানে কি 10⁻10, বাই a এর মান আমরা জানি কত 0.1 মিলিমিটার, তাহলে 0.1 × 10⁻3 মিটার, কাটাকাটি কুটাকুটি করো, মান পেয়ে যাবা।
তাহলে কি করা যায়, সাইন ইনভার্স বাই 10 সাইন ইনভার্স 10 ইন্টু 5000 ইন্টু 10 ইনভার্স 10 বাই 0.1 ইন্টু 10 ইনভার্স 3 মান আসবে আমাদের 2.87 ডিগ্রি। এটা অ্যান্সার। ওকে, লেটস গেট টু দ্য নেক্সট ওয়ান। সেমিকন্ডাক্টর থেকে ম্যাথ আসছে। এটা ম্যাথটা কি, যে আইবি, আইই, ভিবিসি, ভিবিই এবং ভিসিই নির্ণয় করো। যেখানে বিটা দেওয়া আছে আমাদের 49, আইসি দেওয়া আছে আমাদের 5 মিলি অ্যাম্পিয়ার। আইসি মানে কি, কালেক্টর কারেন্ট, তাই না? আর আইবি মানে কি, বেস কারেন্ট। আর আইই মানে কি, ইমিটার কারেন্ট। দেখো এদিক থেকে বেসে কারেন্ট ঢুকতেছে, ইমিটার দিয়ে বেরোচ্ছে এবং কালেক্টর দিয়ে ঢুকতেছে। তাহলে এখানে একটা জিনিস দেওয়া আছে, ভিসিসি মান কত, 13 ভোল্ট। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, প্রথম কথা আমাদের কি দেওয়া আছে এখানে, বিটা। তাহলে আমরা বিটার একটা সূত্র জানি। বিটার সূত্রটা কি ছিল? বিটার সূত্র ছিল আমাদের আইসি বাই আইবি। ওকে, তো বিটার মানে কত আমাদের 49 হলো। আইসি এর মান কত, 5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 5 ইন্টু 10 ইনভার্স 3। আইবি এর মান আমাদের কত দেওয়া নাই, বের করবা। তাহলে এখান থেকে আমরা আইবি এর মান পাবো 5 ইন্টু 10 ইনভার্স 3 ভাগ 49। কত আসবে আমাদের, 1.02 ইন্টু 10 টু দি পাওয়ার -4। এত কি অ্যাম্পিয়ার। এটা আমাদের কি আসলো, আইবি এর মান। তাহলে আইই এর মানও পাওয়া উচিত এখান থেকে। আইই ইজ ইকুয়াল টু, আমরা জানি আইবি প্লাস আইসি, জানি না? অবশ্যই, কারণ কি, ইমিটারে কারেন্ট বের হচ্ছে, আইসি এবং আইবিতে কারেন্ট ঢুকতেছে। তাহলে আমাদের আলটিমেটলি কি আসবে, আইবি এর মান আমরা জানি কত, 1.02 ইন্টু 10 ইনভার্স 4 প্লাস আইসি এর মান আমরা জানি কত, 5 মিলি অ্যাম্পিয়ার, হুইচ ইজ 5 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে আমাদের যোগ করো, প্লাস 5 ইন্টু 10 ইনভার্স 3 কত আসবে, 5.102 ইন্টু 10 ইনভার্স 3 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা আমাদের আইই। এখন খেয়াল করো, আইবি এর মান বের হয়ে গেছে আমাদের, আইই এর মান আমাদের বের হয়ে গেছে। একটা মার্কস পাবা, পার্শিয়াল মার্কস পাবা। এখন আমাদের ভিবিসি মানে বেস আর কালেক্টরের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স আছে সেটা বের করতে হবে। ভিবিই বেস আর ইমিটারের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স আছে সেটা বের করতে হবে। এবং ভিসি কালেক্টর আর ইমিটারের ভেতরে যে ভোল্টেজ ডিফারেন্স আছে সেটা বের করতে হবে। তাহলে ভিবিসি বের করার সময় প্রথমে আমরা ভিবির কথা একটু কল্পনা করি। এই জায়গাটা, এইটা কি, এটা হলো ইমিটার, এটা কি বেস। তাহলে ভিবি যেটা, কারেন্টটা যদি এইভাবে ফ্লো হয়, চিন্তা করুন, তাহলে এইখানকার যে ভোল্টেজ ডিফারেন্সটা সেটাই কি আমাদের ভিবিই না? এই জাস্ট এই লুপটার জন্য। সো আমাদের শুধু এই লুপের কথাটাই কল্পনা করবো আমরা। এই লুপের কথা যদি আমরা কল্পনা করি, এখানে কোন কারেন্ট ফ্লো হচ্ছে, আইবি কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে আমরা আইবি, আমরা কেভিএল ফেলতে পারি এখানে। সো ইউজিং কেভিএল উই ক্যান সে using KVL we can say কি 2 কিলো ওহম। তাহলে 2 ইন্টু 10 কিউব ইন্টু কোন কারেন্ট ফ্লো হচ্ছে, আইবি লিখলাম, ভিবিই। তাহলে আমাদের ভিবিই ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি কত, 0। সো আমাদের আলটিমেটলি ভিবিই একটা মান পাবো এখান থেকে। কত আসছে বলো তো, 2 ইন্টু 10 ইনভার্স 2 ইন্টু 10 কিউব ইন্টু আইবি। আইবি এর মান কত বের করছিলাম আমরা, 1.02 ইন্টু 10 ইনভার্স 4। কত আসবে, 0.204 এত ভোল্ট। খেয়াল করো এই মানটা নেগেটিভ আসছে। এটার মানে কি, আমরা হচ্ছে এই যে বি থেকে ইয়ার দিকে যে জিনিসটা কল্পনা করতেছি, ওকে, তাহলে এই মানটা কত আসবে আমাদের, -0.204। এটাকে নেগেটিভ আসছে, এর মানে কি, তার মানে আমাদের এই ভোল্টেজটা, এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে। ঠিক আছে, এইটাই। এরপরে আমাদের কি আছে, ভিবিই গেল। এরপরে আছে আমাদের ভিসিই। ভিসিইর কথা একটু কল্পনা করো, এটা হচ্ছে ইমিটার, এইটা হচ্ছে কালেক্টর। তার মানে সিইর মধ্যে যে আমাদের ভোল্টেজ ডিফারেন্সটা, সেটা কোন অংশ দিয়ে আসছে, এই যে এই পার্টটা আর এই পার্টটার যে ডিফারেন্স, এই দুইটাই না, তাই তো? অবশ্যই, অথবা এটা আর এটার মধ্যে ডিফারেন্সটা। তাহলে আমাদের এই ডিফারেন্সের ক্ষেত্রে আমাদের এই
যে এই লুপটার কথা কল্পনা করি আমরা একবার। সো এই লুপটার কথা কল্পনা করলে কোন কোন জায়গা থেকে আসবে আমাদের 2.2 কিলো ওহম হয়ে আইসি কারেন্ট যাবে। সো আমরা লিখতে পারি 2.2 ইন্টু 10 কিউব ইন্টু আইসি লিখলাম। এরপরে একটা জিনিস খেয়াল করো, ফ্লো হচ্ছে কোন দিক দিয়ে? এই 13 ভোল্টের ভেতর দিয়ে, তাই না? তার মানে এদিক দিয়ে যদি ফ্লো হয় তাহলে আমাদের এই অংশে একটা 13 ভোল্ট আছে অবশ্যই। সো আমরা লিখবো কত? +13, তাই না? +13 মাইনাস আমাদের থাকবে কি কালেক্টর আর ইমিটারের মধ্যে পার্থক্য। সো ভি সি ইজ ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি। তাহলে আমাদের ভিসি এর মান কত আসবে এখান থেকে? ও আচ্ছা, এখানে +13 আছে, এখানে -13 আর ওখানে প্লাস হবে। সো আমরা লিখতে পারি এখানে প্লাস ভিসি মাইনাস। কেন -13 হবে? এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। সো আমরা জানি নেগেটিভ থেকে পজিটিভের দিকে গেলে সেখানে নেগেটিভ আসবে। সো -13 প্লাস 2.2 10 কিউব ইন্টু আইসি। আইসি এর মান কত? 5 ইন্টু 10⁻³ কত আসছে মান? -2। তাহলে আমাদের ভিসি এর মান কত আসবে? 13 2.2 10 কিউব 5 ইন্টু 10⁻³ which is basically -2 ভোল্ট। কোনো অসুবিধা আছে এইটুকুতে? না। এখন আমাদের ভিসি জানি, ভিবিও জানি, আমাদের আলটিমেটলি যেটা বের করা লাগবে সেটা কি? ভিবিসি। তাহলে ভিবিসিটা কোথায়? এই অংশে, এই যে বেস আর এই হলো কালেক্টর। ভিবিসি এর অংশ যদি আমি কল্পনা করি, পুরো জিনিসটা চলে আসতেছে, তাই না? পুরো সার্কিটটা। তাহলে তখন আমাদের লিখতে পারি ভিবিসি ইজ ইকুয়াল টু ভিবিই প্লাস ভিসি। এই দুটো যোগ করো, দুটোই নেগেটিভ, আলটিমেটলি কত আসবে? -2.204 ভোল্ট। এটাই হবে আনসার। বুঝাতে পারছি? এটা গেল আমাদের 26 নাম্বারটা। তাহলে এরপরে আমাদের কত আছে? 27। কি বলছেন? যে 4000 কিলো ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে একটি ইলেকট্রন ত্বরিত হলে গতিশীল অবস্থায় কণার ভর ও বেগ নির্ণয় করো। আমাদের বলে দেওয়া আছে 4000 কিলো ভোল্ট। তাহলে 4000 কিলো ভোল্ট ভোল্টেজ দেওয়া, এর মানে কি 4000 ইন্টু 10 কিউ ভোল্ট। কে গেছে? ইলেকট্রন গেছে। তাহলে আমাদের কাইনেটিক এনার্জি যেটা, সেই কাইনেটিক এনার্জিটা কত হবে? ই ইন্টু ভি। ই এর মান কত? 1.6 ইন্টু 10⁻19। ভি এর মান কত? 4000 ইন্টু 10 কিউব। তাহলে আমাদের আলটিমেটলি কত আসবে বলতো? 1.6 ইন্টু 10⁻19 ইন্টু 4000 ইন্টু 10 কিউব গুণ করো, আলটিমেটলি আসবে আমাদের 6.4 ইন্টু 10⁻13 -13 কি? জুল। এটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি গেল। এখন এই কাইনেটিক এনার্জি যেহেতু অনেক ক্ষুদ্র একটা কণা এবং অনেক দ্রুত গতিতে যাচ্ছে, এই জন্য সেখানে আমাদের কি আইনস্টাইনের সেই সূত্র পড়ে যাবে, ডেল এম সি স্কোয়ার। তাহলে আমরা আলটিমেটলি কি লিখবো? এম মাইনাস এম নট ইন্টু সি স্কোয়ার, তাই না? এম নটের মান আমরা সবাই জানি 9.11 ইন্টু 10⁻31 কেজি। এটা একটা জানা মান। এম এর মান কত হবে এটা আমাদের বের করা লাগবে। তাহলে 6.4 ইন্টু 10⁻13 ইজ ইকুয়াল টু এম মাইনাস 9.11 ইন্টু 10⁻31 ইন্টু সি স্কোয়ার। সি স্কোয়ারের মান কত? 3 ইন্টু 10⁸ হোল স্কোয়ার। সো এখান থেকে তুমি এম এর মান বের করো। তো এখান থেকে তুমি এম এর মান বের করলে কত আসবে বলো তো? এম এর মান আসবে 8.02 ইন্টু 10⁻, কত আসছে? -30 কেজি। খেয়াল করো, এটা আসছে আমাদের এম এর মান। এখন এই এম এর মানটা আর এই মানটা কি সেম? এম এর মান তাহলে কিভাবে চেঞ্জ হয়? আমাকে কোশ্চেন করছে কণার ভর নির্ণয় করো, ভর আমি বের করছি। এরপরে বলছে কি বেগ নির্ণয় করো। তাহলে বেগ কিভাবে নির্ণয় করব? বেগ নির্ণয় করব হচ্ছে, আমরা জানি এম ইজ ইকুয়াল টু এম নট বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এম এর মান আমরা এখান থেকে পাইছি কত? 8.02 ইন্টু 10⁻³ ইজ ইকুয়াল টু এম নটের মান আমরা জানি কত? 9.11 ইন্টু 10⁻31 বাই √1 মাইনাস, আমি ভি স্কোয়ারের মান জানি না, সি স্কোয়ারের মান জানি কত? 3 ইন্টু 10⁸
হোল স্কোয়ার। এইটা তুমি কাটাকাটি কুটাকুটি করো, এখান থেকে যে ভি এর মান পাবা সেটাই হবে অ্যান্সার। তাহলে এখান থেকে ভি এর মান করলে কত আসে বলো তো? অ্যান্সার আসবে প্রায় আলোর বেগের কাছাকাছি, 2.98 ইন্টু 10⁸8 মিটার পার সেকেন্ড। ওকে, দ্যাট উড বি দ্য আনসার। আশা করি বুঝতে পারছি। আমরা একটু এর আগের ম্যাথটাতেও একটু যাই আরেকবার। এখানে ভিবিসি সমান আসছে আমাদের -2.20 সিই। ওকে, একটা জিনিস খেয়াল করো, এই অংশে আমি বলি নাই, সেটা হচ্ছে যে এই যে ভিসির মানটা আমরা বের করছি, সেখানে এখানে -13 ধরছিলাম। এই অংশটাতে আমাদের এই পাশে মাইনাস আর এই পাশে কি করা লাগবে, প্লাস ধরা লাগবে। কেন? কারণ কারেন্টের যে ফ্লোটা সেটা কি মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে। আচ্ছা, তুমি এটা মাইনাস হলে কোনো অসুবিধা নাই, তবে সেই ক্ষেত্রে একটা প্রবলেম, সেটা হচ্ছে এই যে ভিসিটা, সেই ভিসিটা আমাদের কি থাকবে না, তখন হবে আমাদের ভিইসি। কেন ভিইসি? কারণ দেখো, ইমিটার এইটা, সি এইটা, কারেন্টটা কোথা থেকে কোথায় যাচ্ছে, ইমিটার থেকে কালেক্টরে যাচ্ছে, এই জন্য ভিইসি। তাহলে তখন যদি আমি ভিসিই লিখি, তাহলে আমি যে ভিইসির মানটা পাবো সেই মানের সাথে এখানে একটা পজিটিভ চলে আসবে। দ্যাট মিনস এই মানটা আসবে কত, +2 ভোল্ট। এবং ভিবিসি করার সময় আমরা যে ভিসিটা যোগ করছিলাম সেটা না হয় তখন হবে আমাদের কি ইসি যোগ হবে। আবার বলতেছি কেন ইসি, ইমিটার থেকে কালেক্টর এই অংশে আমাদের ভোল্টেজের ড্রপ করতে। সো ভিইসি এর মান আমরা কত জানছি, ভিসি এর মান যদি +2 ভোল্ট হয় তাহলে ভিইসি এর মান আমাদের কত আসা উচিত, -2 ভোল্ট। এই জন্য আমরা এখানে লিখছি -2। তাহলে -2 -0.204 যোগ করো, কত আসবে, -2.204। এটাই হবে আমাদের আনসার। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এতটুকুই, দেখা হবে আরেকদিন।